আমাদের শরীর কিন্তু মাঝে মধ্যেই নানা রকম রহস্যের গল্প বলে, আর সেই গল্পের আসল সূত্রগুলো হলো বিভিন্ন উপসর্গ। আজকে আমরা ঠিক এমনই এক বিপজ্জনক মাথা ব্যথার রহস্য ভেদ করতে চলেছি। আমাদের লক্ষ্য হবে সাধারণ কিছু উপসর্গের আড়ালে লুকিয়ে থাকা আসল কারণটাকে খুঁজে বের করা। চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যভেদ। এটাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। মাথা ব্যথা তো কমবেশি সবারই হয়, তাই না? কিন্তু কখন এটাকে একটা সাধারণ সমস্যা না ভেবে একটা গুরুতর শারীরিক বিপদের সংকেত হিসেবে দেখতে হবে, এই পার্থক্যটা বুঝতে পারা কিন্তু জীবন মৃত্যুর ব্যবধান গড়ে দিতে পারে। যে কোনো রহস্য সমাধান করতে গেলে তো সূত্রের দরকার হয়। আমাদের এই কেসে আমরা মোট 5টি প্রধান উপসর্গের সূত্রকে এক জায়গায় আনব। এই সূত্রগুলোই আমাদের একটা হাই রিস্ক পেশেন্টের প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে, অনেকটা গোয়েন্দাদের এভিডেন্স বোর্ডের মতো। এই দেখুন আমাদের বোর্ডের 5টা ক্লু। প্রথমটা হলো ডেমোগ্রাফিক, মানে রোগীর বয়স। দ্বিতীয়টা হলো ক্রনোলজি বা সময়ক্রম, অর্থাৎ ব্যথাটা কতদিন ধরে বাড়ছে। এরপর আছে সার্ক্যাডিয়ান প্যাটার্ন, মানে শরীরের ভেতরের ঘড়ির সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। চতুর্থটা মেকানিক্যাল, অর্থাৎ হাঁটা চলা বা কোনো কাজের সাথে ব্যথা বাড়ছে কিনা। আর সব শেষে নিউরোলজিক্যাল উপসর্গ, যেমন ধরুন চোখে ঝাপসা দেখা। চলুন এবার প্রত্যেকটা সূত্রকে একটু খুঁটিয়ে দেখা যাক। আমাদের প্রথম সূত্রটাই হলো বয়স। যদি 55 বছরের বেশি বয়সে প্রথমবার এই ধরনের মারাত্মক মাথা ব্যথা শুরু হয়, তাহলে এটা কিন্তু একটা বেশ বড়সড় সতর্ক সংকেত। যদিও শুধু বয়সটাই সবকিছু বলে দেয় না, কিন্তু আমাদের তদন্তের জন্য এটা একটা খুবই জরুরি স্টার্টিং পয়েন্ট। দ্বিতীয় সূত্রটা হলো মাথা ব্যথার সময়ক্রম। সাধারণ মাথা ব্যথা তো আসে আবার চলেও যায়, কিন্তু যদি এমন হয় যে কোনো মাথা ব্যথার সময়ের সাথে সাথে, ধরুন কয়েক সপ্তাহ ধরে কেবল বেড়েই চলেছে, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কোনো গল্প আছে। ব্যথার এই ক্রমবর্ধমান তীব্রতা কিন্তু একটা বিরাট সূত্র। আমাদের 3 নম্বর সূত্রটা হল সার্কাডিয়ান আর অটোনমিক, যা আমাদের শরীরের ভেতরের ঘড়ি আর স্বয়ংক্রিয় সিস্টেমের সাথে জড়িত। ভাবুন তো, ভোরবেলার দিকে একটা তীব্র মাথা ব্যথা যা কিনা ঘুম ভাঙিয়ে দিচ্ছে, আর তারপর বমি করার পর ব্যথাটা কমে যাচ্ছে। এই অদ্ভুত প্যাটার্নটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লু। বমি হলে কেন ব্যথা কমে, এই প্রশ্নটার উত্তরই আমাদের রহস্যের গভীরে নিয়ে যাবে। 4 নম্বর সূত্রটা বেশ ইন্টারেস্টিং। এটা মেকানিক্যাল, মানে ঝুঁকে পড়া বা কাশির মতো সাধারণ কাজের সাথে মাথা ব্যথার আবার কি সম্পর্ক থাকতে পারে। যদি এই ধরনের কাজ করার সময় ব্যথাটা হঠাৎ করে মারাত্মক বেড়ে যায়, তাহলে এটা একদমই সাধারণ মাথা ব্যথা নয়। এর পেছনে নিশ্চিতভাবেই কোনো যান্ত্রিক কারণ লুকিয়ে আছে। আর আমাদের শেষ সূত্রটা হলো সবচেয়ে সরাসরি। যখন মাথা ব্যথার সাথে সাথে চোখে ঝাপসা দেখার মতো নিউরোলজিক্যাল সিমটম দেখা দেয়, তখন এটা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে সমস্যাটা সরাসরি আমাদের ব্রেইনের নার্ভাস সিস্টেমের সাথে জড়িত। এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ। তো আমাদের হাতে এখন 5টা সূত্র। এখন কাজ হলো এই টুকরোগুলোকে একসাথে জুড়ে একটা পুরো ছবি তৈরি করা। কেন এই অদ্ভুত উপসর্গগুলো একসাথে দেখা দিচ্ছে? চলুন এবার সেই আসল কারণটা খুঁজে বের করা যাক। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে আমাদের চতুর্থ সূত্র, মানে মেকানিক্যাল ব্যথার কারণটা বুঝিয়ে দিচ্ছে। যখন কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তখন চাপ স্বাভাবিক, কিন্তু যেই ঝুঁকে পড়া হয় সাথে সাথে মাথার ভেতরের চাপ বা প্রেশার হঠাৎ করে বেড়ে যায়, আর এটাই ওই মারাত্মক ব্যথার কারণ। সাধারণ মাথা ব্যথায় কিন্তু এমনটা একদমই হয় না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মূল কালপ্রিট হল চাপ বা প্রেশার। এই টেবিলটা দেখাচ্ছে যে আমাদের বাকি উপসর্গগুলো আসলেই চাপের জন্যই হচ্ছে। যেমন ঘুমের সময় আমাদের শ্বাস-প্রশ্বাস একটু ধীর হয়ে যায়, ফলে শরীরে কার্বন ডাই অক্সাইড জমে গিয়ে সকালের দিকে মাথার ভেতরে চাপ বেড়ে যায়। আবার বমি করার ফলে শরীরের ভেতরে চাপটা সাময়িকভাবে রিসেট হয়ে যায়, তাই আরাম লাগে। আর ঝুঁকে পড়া বা কাশির মতো কাজগুলো তো সরাসরি বুকের ভেতরে চাপ বাড়িয়ে দেয়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কের ওপরেও। আমাদের তদন্ত এখন একদম ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। আমরা এখন সেই একটা মাত্র কারণকে সামনে আনব, যাই সব কটা আলাদা আলাদা সূত্রকে এক সুতোয় বেঁধে রেখেছে।
একবার ভেবে দেখুন তো, একজন ব্যক্তির বয়স, মাথা ব্যথার সময়, ঝুঁকে পড়ার মতো একটা সাধারণ কাজ, এই বিষয়গুলো আপাত দৃষ্টিতে কতটা আলাদা আর সম্পর্কহীন মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন এদের মধ্যে কোনোভাবেই কোনো যোগসূত্র থাকতেই পারে না। কিন্তু যদি এমন হয় যে এই সমস্ত সম্পর্কহীন মনে হওয়া উপসর্গের পেছনে একটাই কারণ দায়ী, একটিমাত্র শারীরিক শক্তি যা ধীরে ধীরে বেড়েই চলেছে আর এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে, আর সেই একক কারণটি হল ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বা আইসিটি। আমাদের মাথার খুলিটা আসলে একটা বন্ধ বাক্সের মতো। এর ভেতরে যখন কোনো কারণে চাপ বাড়তে থাকে, তখন সেই চাপ বাইরে বেরোনোর কোনো রাস্তাই পায় না। ফলে এটা সোজা মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে, আর আমরা এতক্ষণ ধরে যে উপসর্গগুলো দেখলাম তার প্রত্যেকটাকে তৈরি করে। সোজা কথায়, ইন্ট্রাক্রেনিয়াল টেনশন হল মাথার খুলির ভেতরের চাপ। যখন এই চাপটা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়, তখন এটা চোখে ঝাপসা দেখা থেকে শুরু করে ঝুঁকে পড়লে ব্যথা পর্যন্ত আমাদের দেখা প্রত্যেকটা উপসর্গের জন্ম দেয়। আমাদের রহস্যের সমাধান তাহলে এখানেই। আমরা অপরাধীকে তো শনাক্ত করে ফেলেছি, কিন্তু এবার তাকে হাতে নাতে ধরার পালা, মানে প্রমাণ দরকার। এই লুকানো বিপদকে নিশ্চিত করার জন্য আমাদের সরাসরি চোখে দেখা যায় এমন প্রমাণের প্রয়োজন হবে। পুরো প্রক্রিয়াটা আসলে 3টে ধাপে হয়। প্রথমত, মাথার খুলির ভেতরে চাপটা আটকে পড়ে। দ্বিতীয়ত, এই চাপটা মেকানিক্যালি অপটিক নার্ভ বা চোখের স্নায়ুর মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। আর তৃতীয়ত, এর ফলে চোখে প্যাপিলিডিমা নামে একটা অবস্থা তৈরি হয়, যেখানে চোখের পেছনের অপটিক নার্ভটা চাপের কারণে ফুলে ওঠে, যা সরাসরি পরীক্ষা করে দেখায় যায়। এই ছবিটা পুরো প্রক্রিয়াটাকেই এক ফ্রেমে তুলে ধরেছে। দেখুন, বাম দিকে মাথার খুলির ভেতরে সেই অদৃশ্য চাপটা অপটিক নার্ভের মাধ্যমে বাহিত হয়ে ডান দিকে চোখের পেছনে একটা দৃশ্যমান পরিবর্তন তৈরি করছে। এই ফোলা অবস্থাকেই বলে প্যাপিলিডিমা, মানে মাথার ভেতরের বিপদটা আসলে চোখে দেখা যায়। আর সেই কারণেই শেষ কথা এটাই, এই ধরনের উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই প্যাপিলিডিমার পরীক্ষা করাটা জরুরি। এটা জানার পর আর কেউ কেবল উপসর্গের শিকার থাকে না, বরং নিজের শরীরের পাঠানোর সংকেতগুলো বুঝে একজন সচেতন পর্যবেক্ষক হয়ে উঠতে পারে।